তুষার তার বাবা মা, দুই বোন এবং এক ভাইকে নিয়ে গ্রামেই বসবাস করে। কিন্তু পড়াশোনা শেষ করার পর তুষার চাকরির সন্ধানে কয়েক মাসের জন্য শহরে যায়। সেখানে তুষার ছোট্ট একটা প্রাইভেট সেক্টরে চাকরি করতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই শহরে থাকতে থাকতে তুষারের সঙ্গে রজনী নামে এক মেয়ের পরিচয় হয়। রজনী এক অত্যন্ত বড়লোক পরিবারের মেয়ে ছিল। কিছুদিনের মধ্যেই রজনী তুষারকে পছন্দ করে ফেলে। তুষার গরিব হলেও যেহেতু সে দেখতে খুবই টল এবং হ্যান্ডসাম হওয়ায় রজনী তাকে বিয়ে করে। বিয়ের পর তুষার একদিন রজনীকে তাকে গ্রামে নিজের পরিবারের কাছে নিয়ে যায়। আমি কিন্তু এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসেছি। এই গরমের মধ্যে আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। আর হ্যাঁ, আমি আর তুষার কিন্তু পার্মানেন্টলি শহরেই থাকবো। মাঝে মধ্যে আমরা এখানে ঘুরতে আসতে পারি। সে কি বৌমা, আমার ছেলেটা না হয় শহরে চাকরি করে, তাই ওকে শহরে থাকতে হবে, কিন্তু তুমি তো বাড়ির বউ, তুমি শহরে থেকে কি করবে? তুমি এখানে না থাকলে আমাদের দেখবে কে? তাছাড়া শহরে গিয়ে তোমরা যদি আমাদের ভুলে যাও, তারপর তো আমরা না খেতে পেয়ে মারা যাব। আমাদের সংসারে ইনকাম করার মতো শুধুমাত্র তুষারই আছে। না না, আপনারা খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবেন না। দেখুন, তুষারের তো খুব বেশি ইনকাম নয় যে তুষার আপনাদের সংসার চালাতে পারবে। তবে আমি নিজের টাকা দিয়ে প্রত্যেক মাসে আপনাদের রেশন কিনে দেব, যাতে আপনারা খুব ভালো মতো খেয়ে পড়ে বাঁচতে পারেন। আপনারা ফোনে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন। এই গরমে আমি কিন্তু বাড়ি বাড়ি গ্রামে আসতে পারবো না। এমন কথা শুনে রজনীর শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয়। আচ্ছা তুষার, আমরা তো 2-1 দিনের মধ্যেই চলে যাব। চলো আমরা বরং কোনো সুপার মার্কেটে যাই আর 1 মাসের রেশনপত্র কিনে দিই। 1 মাস পর আবার দেখা যাবে। আরে না না বৌমা, এই গরমে তোমাকে আর কষ্ট করে দোকানে রেশন কিনতে যেতে হবে না। তাছাড়া আমাদের গ্রামে কিন্তু কোনো সুপার মার্কেট নেই। আমাদের তো মুদি দোকান থেকে জিনিসপত্র কিনতে হয়। তুমি বরং আমাকে টাকা দিয়ে যাও, আমি সংসারের প্রয়োজনীয় রেশনপত্র কিনে নেব। এই শুনে রজনী তার শাশুড়ি মাকে 10,000 টাকা দেয়। কিন্তু সেই 10,000 টাকা দেখে লাবণী দেবী মোটেই খুশি হতে পারে না। এ কি বৌমা, মাত্র 10,000 টাকা দিয়ে কি হবে? বাড়িতে আমরা 4 জন মানুষ। এখন মাছ মাংস সবজিপত্রের যা দাম, চাল ডাল তেল আটা ময়দা সবকিছুর দাম বেড়ে গেছে। আমাদের মোটামুটি 20,000 টাকা হলেই সারা মাস ভালোই চলে যাবে। এই শুনে রজনীর কিছু বলার থাকে না। রজনী তার শাশুড়ি মায়ের হাতে 20,000 টাকা ধরিয়ে দেয়। প্রথমবার অত টাকা একসাথে পেয়ে লাবণী দেবী এবং তার পরিবারের চোখ একেবারে চকচক করে ওঠে। 2-1 দিনের মধ্যেই রজনী এবং তুষার শহরে ফিরে যাওয়ার পর, ভালো হয়েছে দাদা বৌদি চলে গেছে। মা, বৌদি তো অনেক টাকা দিয়ে গেছে। আমাদের তো সারা মাসের রেশন কিনতে 5-6 হাজার টাকাও লাগে না। কিন্তু তুমি বেশ চালাকি করে বৌদির কাছ থেকে 20,000 টাকা নিয়ে নিলে বলো। যাক, ভালোই হয়েছে। আজকে তাহলে মাটন বিরিয়ানি রান্না করো। হ্যাঁ মা, অনেকদিন হয়ে গেল মাটন বিরিয়ানি খাওয়া হয়নি। তুমি আমাদের টাকা দাও, আমরা বাজার থেকে বিরিয়ানি চাল মশলা গোলাপ জল আরো যা যা লাগবে সবই কিনে নিয়ে আসছি। আজকে একেবারে 2-3 কেজি খাসির মাংস দিয়ে মাটন বিরিয়ানি রান্না করো। আজকে আমরা সবাই জমিয়ে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ রে, আমারও তো অনেক দিন ধরে খুব ভালো মন্দ খেতে ইচ্ছা করছে। আগে তো গরমকালে আমাদের শুধু পান্তা ভাত খেয়ে থাকতে হতো, কিন্তু এখন তোর দাদা বড়লোক মেয়েকে বিয়ে করেছে। এখন আমরা পান্তা ভাত নয়, ডেলি মাটন ভাত খাবো। চল আমরা সবাই একসঙ্গে বাজারে যাই। এই বলে লাবণী দেবী তার ছোট ছেলে এবং 2 মেয়েকে সঙ্গে নিয়ে বাজারে চলে যায়। তারা মুদি দোকানে গিয়ে সবচেয়ে দামি বিরিয়ানির চাল এবং দামি দামি মশলাপাতি কিনে নেয়। সেই সাথে 5 কেজি মাটন কিনে বাড়িতে ফিরে আসে। আজকে তারা 5 কেজি বিরিয়ানির চাল এবং 5 কেজি মাটন দিয়ে অনেক বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করে। অনেকদিন বাদে মাটন বিরিয়ানি খেয়ে তারা খুবই খুশি হয়। পরের দিন তারা আবার বাসন্তী পোলাও, ইলিশ মাছ ভাপা, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি এছাড়া আরো অনেক ভালো ভালো খাবার রান্না করে খায়। এভাবে 10 দিন যেতে না যেতেই তারা 20,000 টাকা রেশনের পেছনে শেষ করে ফেলে। আমরা তো অনেক দামি দামি খাবার খেয়ে ফেলেছি রে। 10 দিনের মধ্যে কিভাবে 20,000 টাকা শেষ হয়ে গেল আমরা তো বুঝতেই পারলাম না। চল আমরা বরং আজকেই তোর দাদা বৌদির কাছে যাই, বৌমার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে আসবো। এই মনে করে লাবণী দেবী তার 2 মেয়েকে নিয়ে শহরে ছেলে বৌমার ফ্ল্যাটে চলে যায়।
আর বলো না বৌমা, তুমি যেই রেশন কেনার টাকা দিয়েছিলে সেই টাকাগুলো শেষ হয়ে গেছে, তাই আমরা তোমার কাছ থেকে আবার রেশনের টাকা চাইতে এসেছি। ভাবলাম ফোন করে কি কাজ, শহরে এসে একবার দেখেই যাই তোমরা কোথায় থাকো। আপনি তো বললেন 20,000 টাকা দিয়ে আপনাদের সারা মাস রেশনের খরচ চলে যাবে, তাহলে এত তাড়াতাড়ি টাকাগুলো শেষ হয়ে গেল কেন? আর বলো না বৌমা, আমরা তো গ্রামে থাকি, আর গ্রামে লোকের বাড়িতে সব সময় আত্মীয় স্বজনের আনাগোনা লেগেই থাকে। ছেলের নতুন বিয়ে দিয়েছি শুনে অনেক আত্মীয় স্বজন আমাদের বাড়িতে ঘুরতে আসছে, সবাই বেশ কিছুদিন করে থেকে তারপর ফিরে যাচ্ছে। আত্মীয় স্বজনদের খাওয়াতে গিয়েই তো রেশনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই শুনে কল্পনার কিছু বলার থাকে না। কল্পনা আবার বোকার মতো 20,000 টাকা তার শাশুড়ি মাকে দিয়ে দেয়। পরের দিনই লাবণী দেবী এবং তার 2 মেয়ে গ্রামে ফিরে যায়, আর তারা আবার দামি দামি খাবার খেতে শুরু করে। এখন তারা সবাই বড়লোকই চাল দেখায়। তারা অত্যন্ত দামি দামি উন্নত মানের চাল, ডাল, তেল, মশলা ইত্যাদি কিনে থাকে। একদিন, এই যে দোকানদার, আমাকে একটা 30 কেজি বাসমতি চালের বস্তা দাও তো। একদম হাই কোয়ালিটির ভালো চাল দেবে কিন্তু। আর বলছি, তোমার দোকানের সবচেয়ে দামি তেল আর সবচেয়ে দামি আটার নাম কি? বাবা, তোরা আবার আজকাল তাহলে বাসমতি চালের ভাত খাচ্ছিস? আগে তো তোরা বিরিয়ানি রান্না করলেও মোটা চালের বিরিয়ানি রান্না করে খেতিস। বিরিয়ানি তো নয়, বিরিয়ানির নামে তোরা খিচুড়ি খেতিস বলা যায়। এখন তো দেখছি তোদের বড়লোকই চাল হয়েছে। বাসমতি চালের তো অনেক দাম। অনেক দাম বলতে খুব বেশি নয়, মাত্র 5,000 টাকা বস্তা। তোরা তো জানিস আমার ছেলে এখন বড়লোক হয়ে গেছে। ছেলে শহরে থেকে মোটা টাকার চাকরি করছে, প্রত্যেক মাসে আমাদের হাজার হাজার টাকা পাঠাচ্ছে। সেই জন্যই তো আমরা এখন দামি দামি রেশন কিনতে পারছি। ছেলে ইনকাম করছে কেন? আমরা যাতে ভালো ভালো খেতে পারি সেই জন্যই তো। একদম মিথ্যা কথা বলবি না, আমাদের কাছে সব খবর আছে, বুঝেছিস? তোর ছেলে শহরের বড়লোক মেয়েকে পটিয়ে বিয়ে করেছে, আর এখন তোর ছেলে বৌমা তোদের গ্রামের বাড়িতে এসে থাকবে না বলে তোর বড়লোক বৌমা প্রত্যেক মাসে তোদের রেশন কেনার টাকা পাঠায়। বৌমার টাকায় রেশন কিনে খাচ্ছিস, তোদের লজ্জা করে না বল? হ্যাঁ, তাতে কি হয়েছে? তোদের বুঝি ভীষণ হিংসা হচ্ছে? তুইও তোর ছেলেকে বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারতিস। একটা ভিখারি বাড়ির মেয়েকে তো বাড়ির বৌমা করে এনেছিস। আমার ছেলে যা করেছে একদম ঠিক করেছে। বড়লোক মেয়েকে বিয়ে করেছে বলে আমরা অন্তত বাসমতি চালের ভাত খেতে পারছি, তোদের মতো তো আর মোটা চালের ভাত খাচ্ছি না। এভাবে লাবণী দেবী সবসময় তার পাড়া প্রতিবেশীদের অপমান করে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু কিছুদিন ছাড়া ছাড়াই লাবণী দেবী তার বৌমাকে ফোন করে এবং রেশন কেনার জন্য টাকা চায়। এতে করে কল্পনার কেমন যেন সন্দেহ হয়। তুষার, আমার মনে হয় তোমার ফ্যামিলি আমাকে ঠকাচ্ছে। কিছুদিন ছাড়া ছাড়াই ওদের রেশন শুধু শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমার কাছ থেকে টাকা নিয়ে ওরা নিশ্চয়ই অন্য কোনো কাজে টাকাগুলো ব্যয় করছে। তাই আমি ঠিক করেছি এবার আর সরাসরি ওদের হাতে টাকা দেব না। তুমি আর আমি প্রত্যেক মাসে একবার করে গ্রামে গিয়ে 1 মাসের যাবতীয় রেশনপত্র কিনে দিয়ে আসবো। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আমরা তাহলে প্রত্যেক মাসে একবার করে বাড়িতে যাব। যেমন ভাবা তেমনই কাজ। কয়েকদিনের মধ্যেই কল্পনা তুষারের সঙ্গে তার গ্রামের শ্বশুর বাড়িতে যায়। আপনাদের 1 মাসে কি কি রেশন লাগে আমাকে একটা লিস্ট করে দিন। আমি আর আপনাদের রেশন কেনার জন্য টাকা দিতে পারবো না, প্রত্যেক মাসে আমি রেশন কিনে দিয়ে যাব। এই শুনে লাবণী দেবী এবং তার পরিবারের খুবই রাগ হয়, আর তারা ইচ্ছাকৃতভাবে অনেক লম্বা একটা লিস্ট তৈরি করে। সেই লিস্টে প্রত্যেকটা জিনিসের পরিমাণ অনেক বেশি করে লেখা থাকে। এ কি, 1 মাসে 50 কেজি চাল, তাও আবার বাসমতি চাল, 20 কেজি ময়দা, 10 লিটার তেল। আমি তো 1 মাসের রেশন লিখতে বলেছিলাম, আপনি কয় মাসের রেশন লিখেছেন একসাথে? আরে বৌমা, আমি 1 মাসেরই রেশন লিখেছি। আসলে তুমি তো জানো, শহরের চেয়ে আমাদের গ্রামের লোকেরা কিন্তু অনেক বেশি খায়। তার উপর বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা তো লেগেই থাকে। তুমি মনে করছো তোমার কাছ থেকে টাকা নিয়ে আমরা রেশন না কিনে ফালতু কাজে ব্যয় করছি? এই জিনিসগুলো কিনতে গিয়ে দেখো তো তোমার কত টাকা খরচা হয়। এই শুনে কল্পনার কিছু করার থাকে না। কল্পনা হাজার হাজার টাকা খরচ করে সেই লিস্টে লেখা সমস্ত জিনিস তার পরিবারকে কিনে দেয়। পরের দিন কল্পনা আর তুষার আবার শহরে ফিরে যায়।
কিন্তু লাবণী দেবী এবং তার পরিবার সেই রেশনপত্র 1 মাসের মধ্যে খেয়ে শেষ করতে পারে না, কারণ তারা ইচ্ছাকৃতভাবে অনেক বেশি পরিমাণে জিনিস কল্পনাকে দিয়ে কিনিয়ে নেয়। মাস শেষ হয়ে গেলেও অর্ধেকের বেশি রেশনপত্র তখনও পর্যন্ত বেঁচে থাকে। ও মা, তুমি তো এবার বৌদির কাছ থেকে অনেক বেশি রেশনপত্র নিয়েছো, আর 1 মাস তো হয়েও গেল। দাদা বৌদি এসে তো আবার রেশন কিনে দিয়ে যাবে, কিন্তু চাল ডাল ময়দা সবকিছুই তো বেঁচে গেছে। বৌদি যদি বাড়িতে এসে দেখে এখনো প্রত্যেকটা জিনিস আছে, তাহলে তো রেগে যাবে, পরের মাসের জন্য তার কিছুই কিনে দেবে না। আরে, আমার মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি এসেছে। আমরা যদি এই রেশনগুলো বিক্রি করে দিই, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা ইনকাম হবে। তোর দাদা বৌদি তো শহরে থাকে, ওরা কিছু জানতেও পারবে না। আমরা বাড়িতেই ছোট একটা মুদি দোকান তৈরি করতে পারবো। লাবণী দেবীর কথা শুনে তার ছেলে মেয়েরা খুবই খুশি হয়। সেদিন থেকেই তারা বেঁচে থাকা রেশনগুলো বিক্রি করতে শুরু করে। কিন্তু লোকজন তাদের বাড়ি থেকে জিনিসপত্র কিনতে না চাইলে তারা অর্ধেক দামে জিনিসগুলো বিক্রি করতে শুরু করে। এতে করে ধীরে ধীরে তাদের কাস্টমারের সংখ্যাও বাড়তে থাকে। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। প্রত্যেক মাসে কল্পনা এবং তুষার রেশন কিনে দিয়ে যায়, আর লাবণী দেবী অর্ধেকের বেশি রেশন বিক্রি করে দিতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করেই কল্পনা এবং তুষার কোনো কিছু না জানিয়েই গ্রামে চলে যায়। তুষার, তোমার ফ্যামিলিকে খাওয়াতে গিয়ে আমার কিন্তু অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে 30-40 হাজার টাকা তো বেরিয়েই যাচ্ছে। একটু আগে একজন মহিলা বলছিল তোমাদের পাড়ায় নাকি একটা দোকানে অনেক কম দামি রেশন পাওয়া যায়। চলো, আমরা বরং ওই দোকান থেকে এই মাসের রেশনটা কিনে দিই। এই যে কাকিমা, এখানে কোথায় অনেক কম দামি রেশন পাওয়া যায় বলতে পারবেন? এই শুনে গ্রামের একজন মহিলা কল্পনা এবং তুষারকে লাবণী দেবীর বাড়িতেই নিয়ে যায়। যা দেখে কল্পনা এবং তুষার দুজনেই খুবই অবাক হয়। কল্পনা যখন আসল সত্যিটা জানতে পারে, তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আজকে আপনাদের চালাকি আমি ধরে ফেলেছি। আমি ধনী পরিবারের মেয়ে বলে রেশনপত্রের দাম পরিমাণ ঠিকঠাকভাবে কিছুই জানতাম না। সেই জন্য এতদিন ধরে আপনারা আমাকে বোকা বানাতে পেরেছেন। আপনারা আমার কিনে দেওয়া রেশন বিক্রি করে টাকা ইনকাম করছেন। অনেক হয়েছে, আমি আর আপনাদের রেশনের দায়িত্ব নিতে পারবো না। বৌমা, তুমি দয়া করে রাগ করো না। আমরা তোমাকে বোকা বানিয়ে সত্যিই ঠিক করিনি। আসলে শুধু রেশন কিনে দিলেই তো হয় না, সংসারে আরো অনেক বাড়তি খরচ থাকে। সেই খরচ বহন করার জন্যই আমরা এরকম করছি, কিন্তু আমরা আর কখনো এরকম করব না বৌমা। না না, আমি আর আপনাদের উপর বিশ্বাস করতে পারছি না। আমি আর মাসে মাসে আপনাদের টাকা দেব না, রেশনও কিনে দেব না। আপনারা যাতে নিজেরা টাকা ইনকাম করে রেশন কিনে খেতে পারেন, সেই ব্যবস্থা আমি করতে পারি। আপনারা তো বেশ মুদি দোকান চালাচ্ছেন দেখছি, তাই আমি ভাবছি আপনাদের জন্য একটা বড় মুদি দোকান খুলে দেব। আপনি আর বাবা সেই দোকান চালিয়েই আপনাদের সংসার চালাবেন, আমাদের কাছে আর কোনো রকম টাকা চাইবেন না। কল্পনার এরকম প্রস্তাব শুনে লাবণী দেবী এবং তার পরিবার খুবই খুশি হয়, কারণ এতে করে তাদেরকে আর কখনোই ছেলে বৌমার উপর নির্ভর করে থাকতে হবে না। কল্পনা খুবই ভালো মনের মানুষ ছিল। সে 2-1 দিনের মধ্যেই তার শ্বশুরবাড়িতে বড় একটা মুদি দোকান খুলে দেয়। এতে করে তার অনেক টাকা খরচ হলেও শ্বশুরবাড়ির লোকের মুখে হাসি ফোটাতে পেরে সে খুবই খুশি হয়। সেদিন থেকে কল্পনার শ্বশুরবাড়ির লোকেরা সেই দোকান চালিয়েই নিজেদের সংসার চালায়। তাদের আর কোনো রকম ভাবে তুষার কিংবা কল্পনার উপর নির্ভর করতে হয় না, বরং ধীরে ধীরে তাদের পারিবারিক অবস্থার উন্নতি ঘটে। লীলা তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। সে চিকেন লেগ পিস খেতে ভীষণ পছন্দ করত। শুধুমাত্র তার জন্য তাদের বাড়িতে প্রত্যেকদিন তার মাকে চিকেন রান্না করতেই হতো। একদিন লীলার সঙ্গে তার এক বন্ধু তানিয়া দেখা করতে আসে। এই নে লীলা, মিষ্টি খা, আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে। আমি তোর জন্য স্পেশাল হলদিরামের কাজু বরফি নিয়ে এসেছি। কি, একটা এত ভালো খুশির খবর দিতে এলি, আর এরকম একটা শুকনো রসহীন খাবার নিয়ে? দূর, আমি এসব খাবো না। মানে, তোকে কি রসালো খাবার খাওয়াতে হবে শুনি? শুভ কাজে তো মুখ মিষ্টি করাতে হয় জানতাম। ও আচ্ছা, তাহলে রসগোল্লা নিয়ে এলে ভালো হতো বোধহয়। না রে বাবা, আমি মিষ্টি খাবার খাই না কিছু। আমি তো টেস্টি টেস্টি জুসি চিকেন লেগ পিস খাওয়ানোর কথা বলছি। চিকেন লেগ পিস রসালো কবে থেকে হয়ে গেল? আর কিছু না, তুই শেষ পর্যন্ত মুরগির পা খাওয়ার জন্য লাফাচ্ছিস। নে, আমার পা দুটো খেয়ে নে। ছি, তোর পা? ওয়াক্তু, দেখ, বেশি নাটক করিস না। চল KFC তে চল, আজকে তোকে পার্টি দিতে হবে।
আমি আমার বন্ধুর বিয়ের খুশিতে মন ভরে চিকেন লেগ পিস খাবো। ওকে ওকে বাবা, ঠিক আছে চল। আর হ্যাঁ, তোর বিয়ের দিন কিন্তু অনলি চিকেন লেগ পিস খেতে যাব। আমার জন্য বেশি করে চিকেন লেগ পিস রেখে দিতে বলবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর জন্য তো স্পেশাল ভাবে কুকুর আর বিড়ালের পা দিয়ে বিরিয়ানি তৈরি করে রাখবো। হ্যাঁ, আর ওটা আমি তোর বরকেই খাওয়াবো, মনে রাখিস। চিকেন লেগ পিস না খাওয়ালে না তোর বিয়ে হতেই দেব না আমি, দেখিস। তানিয়া লীলাকে কেএফসিতে নিয়ে যায়, যেখানে লীলা অনেক বেশি পরিমাণে ক্রিস্পি চিকেন লেগ পিস খায় এবং তানিয়াকে অনেক টাকা বিল পে করতে হয়। শালা শয়তান, তুই মানুষ না, তুই হলি পা খেকো রাক্ষস। এই অনলি মুরগির পা, ওকে? ঠিক করেছি, আমাকে ছেড়ে বিয়ে করে নিচ্ছিস যে, আমি তো একা হয়ে যাব। লীলা ও তানিয়া গল্প করতে করতে সেখান থেকে চলে আসে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন লীলাকে তার মা খাবার সার্ভ করছিল। না না, সবজি দেবে না আমাকে, না ডালো না, অনলি চিকেন লেগ পিস দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আরে দিচ্ছি তো, উফ, এই নে ধর। একটা লেগ পিস দিলে কেন? আরো দাও, একটাতে কি হবে? এই নে ধর বাবা ধর, এটা তোর বাবাকে দেব বলে রেখেছিলাম, নে খেয়ে নে। আর লেগ পিস নেই কিন্তু, বারবার চাইবি না। আর নেই মানে? কেন? আর লেগ পিস আনোনি কেন? তুমি জানো না আমি শুধু চিকেন লেগ পিস খাই? ওরে গাধা, তোর বাবা তো আস্ত একখানা দেশি মুরগি কিনে নিয়ে এসেছিল আজকে। লেগ পিস খেতে খেতে ভুলেই গেছিস নাকি মুরগির দুটোই পা হয়? আমি আরো লেগ পিস কোথায় পাবো? হ্যাঁ, দোকান থেকে আমার জন্য একটু কিনে আনলেই তো পারতে। ঠিক আছে ছাড়ো, আমাকে একটু ঝোল দাও দেখি। ঠিক আছে, আর অন্য মাংস দেব? না একদম না, আমি অনলি লেগ পিস লাভার। আমি মুরগির পা খাই শুধু, মুরগির বডি তুমি আর বাবা মিলে খেয়ে নিও। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। লীলার বাবা মা তন্ময় নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে দেয়। তন্ময়দের বাড়ি ছিল মহিষপাতার নামক একটি জায়গায়। লীলাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল তন্ময়দের বাড়ি। সে খুব ভালো ছেলে হওয়ায় লীলার বাবা মা এই বিয়েতে কোনো রকমের আপত্তি করেনি। কয়েক মাসের মধ্যেই তন্ময় লীলাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। বেশ কয়েকদিন কেটে যায়। লীলা দেখে যে তন্ময়দের বাড়িতে প্রত্যেক দিন বিভিন্ন রকমের মাছ এবং সবজি রান্না হয়। দূর বাবা, এ আমি কোথায় এসে পড়লাম? এরা তো দেখছি শুধুই মাছ আর সবজি খায়। এই 6 দিনের মধ্যে একদিনও তো মাংস রান্না করলো না। এরা কি মাংস খায় না তাহলে? না না, তা আবার হয় নাকি? মাছ তো খাচ্ছে, তার মানে মাংসও খাওয়ার কথা। কি হলো বৌমা, তুমি খাচ্ছ না কেন? খাও খাও, আমাদের বাড়ির খাবারের স্বাদ বুঝি পছন্দ হচ্ছে না তোমার? পছন্দ হবে না কেন? তোমার হাতের রান্না তো সকলেই পছন্দ করে। আর তাছাড়া আমার মনে হয় লীলা লজ্জা পাচ্ছে। এই বাড়িতে এসে পর্যন্ত দেখছি ও খুব কম কম খাবার খাচ্ছে। না না, আমি আসলে এমনই খাই। এদেরকে কিভাবে বলি যে আমি চিকেন লেগ পিস চাই? বললে যদি ভাবে যে নতুন বৌমার বেশি লোভ। না না, আমি এখন নতুন এই বাড়িতে, এটা খাবো ওটা খাবো বলা যাবে না, ভাববে হয়তো আমি রাক্ষস। কালকে রবিবার, রবিবারে তো সবাই চিকেন রান্না করে, কালকে হয়তো আমার শাশুড়ি মাও রান্না করবে। পরের দিনকেও অনন্যা দেবী সবজি এবং রুই মাছ রান্না করে। লীলার মন খুব খারাপ হয়ে যায়। দেখতে দেখতে এভাবেই 3 মাস কেটে যায়। তাদের বাড়িতে একদিনও চিকেন রান্না করতে না দেখে লীলা একদিন তার বরকে বলে, তন্ময়, আজকে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমি অনেক দিন ধরে ধৈর্য ধরেছিলাম, কিন্তু আমি পারছি না আর। হ্যাঁ বলো, কেন, কি হয়েছে, কি কথা বলো আমাকে। তোমাদের বাড়িতে চিকেন রান্না হয় না কেন গো? আমার চিকেন খেতে খুব ভালো লাগে। 3 মাস হয়ে গেল মা একদিনও চিকেন রান্না করেনি বলে আমি ঠিকমতো ভাত রুটি খেতেই পারছি না, জানো? কি, তুমি চিকেন খাবে? কিন্তু লীলা, আমরা চিকেন খাই না। তার একটা কারণ আছে। আমাদের এই এলাকায় চিকেনের দাম অনেক বেশি, 400 টাকা কেজি। কি বলছো কি? আমাদের ওখানে তো চিকেন 150 টাকা কেজি পাওয়া যেত, এখানে এত দাম কেন? নাকি তুমি আমাকে বোকা বানাচ্ছ? না না লীলা, আমি সত্যি বলছি। আমাদের এখানে খাবার জিনিসগুলোর মধ্যে চিকেনের দাম অনেক বেশি, তাই আমরা চিকেন না খেয়ে সবজি আর মাছ খাই, বুঝেছো? ও আচ্ছা, মাংস কেনার টাকা থাকে না,
তাহলে রোজ মাছ খাও কেন তোমরা? মাছগুলো ফ্রিতে পাওয়া যায় নাকি? আরে আমাদের এখানে অনেক পুকুর, নদী, খাল, বিল আছে, তার জন্য মাছের দাম অনেক কম হয়। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে চিকেনের দোকান একটাই, ওই কালুদার দোকানটাই, বুঝেছো? বিশ্বাস না হলে তুমি যাও, খোঁজ নিয়ে এসো। তন্ময়, আমি কিছু জানি না। আমি 3 মাস ধরে চিকেন খাইনি। দয়া করে আমাকে চিকেন রান্না করে খাওয়াও, না হলে আমি মরে যাব। মরার আগে আমার শেষ ইচ্ছা পূরণ করো, না হলে মরার পর আমার আত্মা শান্তি পাবে না। আমি বিয়ের আগে রোজ চিকেন লেগ পিস খেতাম। আরে আরে, এসব কি? কান্নাকাটি কেন করছো আবার? আচ্ছা বাবা, আমি তোমার জন্য চিকেন কিনে আনছি, তুমি কেঁদো না কেমন? কিন্তু তার আগে মাকে রাজি করাতে হবে। দাম বেশি বলে মা বাবা চিকেনের নামগন্ধই ভুলে গেছে, বুঝেছো? তন্ময় তার মাকে বলে লীলার জন্য মাংস আনতে চলে যায়। কিছুক্ষণ পর তন্ময় হাফ কেজি মাংস নিয়ে বাড়িতে ফেরে। লীলা তন্ময়ের বাড়ি ফিরে আসার জন্য আকুলতার সঙ্গে অপেক্ষা করছিল। এই তো তন্ময়, তুমি এনেছো চিকেন, এনেছো তুমি? কই কই দেখি, দেখো আমাকে। হ্যাঁ হ্যাঁ এনেছি, হাফ কেজি এনেছি, শুধু তোমার জন্য, আমরা কেউ খাবো না, তুমি মন ভরে খেও। নেক্সট বার কিন্তু পরের বছর মাংস কিনে আনবো একেবারে। আরে আরে, কি দেখছো তুমি? এটা তো কাঁচা মাংস, তুমি কাঁচা মাংস খাবে নাকি? যাও মাকে দিয়ে এসো রান্নাঘরে। চিকেন লেগ পিস? চিকেন লেগ পিস নেই কেন এতে? কি গো, তুমি চিকেন লেগ পিস নিয়ে আসোনি কেন? কি পাগল নাকি? চিকেন আনলাম হলো না, আবার লেগ পিস? আমাদের এখানে লেগ পিসের দাম আরো বেশি। এই মাংস খাবে খাও, না হলে ফেরত দিয়ে আসছি আমি। লীলা তন্ময়ের কথা শুনে খুব রেগে যায় এবং সে নিজেই চিকেনের পলিথিনটা নিয়ে কালুদার দোকানে যায়। এই যে কালুদা, আমাকে এই চিকেনের বদলে লেগ পিস দাও তো। আসলে আমি লেগ পিস ছাড়া অন্য মাংস খাই না, আর আমার বাড়িতে কেউ চিকেন খায় না। এটা শুধু শুধু নষ্ট হবে। মামার বাড়ির আবদার নাকি চিকেনের বদলে লেগ পিস দেবো? হবে না, যাও এখান থেকে। লেগ পিসের দাম আরো বেশি, সবাই শুধু লেগ পিস চাইলেই হবে নাকি? একটা মুরগির 10টা পা থাকে নাকি? দেবে না তো ঠিক আছে, এই নাও তোমার চিকেন, তুমিই খাও। লীলা খুব রেগে গিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। চিকেন লেগ পিস খাওয়ার জন্য রীতিমতো সে পাগল হয়ে উঠেছিল। যখনই তার চিকেন লেগ পিস খাওয়ার ইচ্ছা করছিল, তখনই তার কালুদার উপর ভীষণ রাগ হচ্ছিল। সে মনে মনে একটা বুদ্ধি এঁটে ফেলে। মাঝরাতে যখন সবাই ঘুমাচ্ছিল, তখন লীলা একটা অনেক বড় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। সে সোজা কালুদার পোল্ট্রি ফার্মে যায়। সাথে করে সে একটি হাতুড়ি নিয়ে এসেছিল ফার্মের তালাগুলো ভাঙার জন্য। খুব সাবধানে সে ফার্মের মধ্যে ঢোকে। সেখানে অনেক অনেক পোল্ট্রি দেখে সে খুব খুশি হয়। আমাকে লেগ পিস দেবে না বলেছে, তাই তো? আজকে আমি এই ফার্মে একটা পোল্ট্রিরও পা ছাড়বো না। সব কটা পোল্ট্রির পা কেটে নিয়ে চলে যাব, আর আমি মন ভরে অনেক অনেক লেগ পিস খাবো। 3 মাস 2 দিন আমি লেগ পিস খাইনি। এই বলে লীলা সব কটা পোল্ট্রির পা কেটে নিয়ে চলে আসে। পরের দিন সে চিকেন লেগ পিসগুলো রান্না করার জন্য রান্নাঘরে যায়। অনেক বেশি লেগ পিস রান্না করতে দেখে তার শাশুড়ি মা অবাক হয়ে বলে, বৌমা, তুমি এতগুলো লেগ পিস কোথায় পেলে? কে দিল তোমাকে এত লেগ পিস? আপনি জেনে কি করবেন? চিকেন লেগ পিস খাওয়ার জন্য আমি যখন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম, আপনাদের কোনো মায়া হয়নি আমার প্রতি। যেখান থেকে পাই না কেন আমি আপনাকে বলবো না। অনন্যা দেবী কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। লীলা খুবই ভালো করে চিকেন লেগ পিসগুলো রান্না করে ফেলে। আহ, দেখেই জিভে জল চলে আসছে। আজকে তৃপ্তি করে খাবো, একেবারে গলা পর্যন্ত। এই বলে লীলা যেই খেতে যাবে, তখনই কালু দোকানদার কয়েকটা পুলিশকে নিয়ে সেখানে এসে হাজির হয়। এই যে অফিসার, একে ধরে নিন। এই আমার পোল্ট্রিগুলোর পাগুলোকে কালকে রাতে কেটে নিয়ে এসেছে, আর এখানে খাবে বলে সব রান্নাও করেছে। আপনারা তো সিসি ফুটেজে সবই দেখেছেন। না না, আমাকে এই লেগ পিসগুলো খেতে দাও প্লিজ। আমি জানি জেলের মধ্যে পাওয়া যাবে না এগুলো। আমাকে এগুলো খেতে দাও, আমি খুশি খুশি তোমাদের সঙ্গে চলে যাব। আমি অনেকদিন লেগ পিস খাইনি। এই চলো, একে থানায় নিয়ে চলো। থানায় নিয়ে গিয়ে একে আচ্ছা করে লেগ পিস খাওয়ানো হবে। পুলিশগুলো জোর করে লীলাকে নিয়ে চলে যায় এবং তাকে জেলে বন্দি করে দেয়। লীলা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার চিকেন লেগ পিস খাওয়া হলো না গো বাবা, এই জন্মে চিকেন খাওয়া হলো না।
চিকেন লেগ পিস খাওয়ার জন্য আমি কোথা থেকে কোথায় চলে এলাম।